আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা সপ্তাহের শেষে না এসে আজকে আসার মূল কারণটা আপনাদেরকে আগে উল্লেখ করে নেই। সেটা হচ্ছে মার্কেটের যে লাস্ট কন্ডিশনটা ছিল, ধারাবাহিক প্রত্যেকটা আপডেটের মধ্যে দেখানো ছিল যে মার্কেট 5170 পয়েন্ট হচ্ছে তার মেজর একটা সাপোর্ট লেভেল। কোনো কারণে মার্কেটের যদি 5170 লেভেলটা ব্রেকডাউন হয়ে যায়, তাহলে ঘন্টার চার্টে, আবারও বলছি, ঘন্টার চার্টে মার্কেট যে আপ মুভমেন্টটা তৈরি করেছিল, এই আপ মুভমেন্টটা আপাতত শেষ বলে বিবেচিত হবে। কেন, আজকে ব্যাখ্যা করব। তবে গতকাল ভিডিও না দিয়ে আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, গতকালকে মার্কেট যে এই লেভেলটাতে ছিল, সেই লেভেলটা 570-এর মানে 5170-এর একদম কাছাকাছি ছিল, কিন্তু 5170-এ সাপোর্ট নিয়ে ঘুরেও দাঁড়ায় নাই, এমনকি 5170 ব্রেকডাউনও করে নাই। তাহলে আমাদের লাস্ট প্রেডিকশন ছিল, অ্যানালিসিস ছিল 5170 হচ্ছে সাপোর্ট। যদি এটা ব্রেকডাউন করে তাহলে আমরা একভাবে চিন্তা ভাবনা করব, যদি এখান থেকে রিভার্স করে ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড়ায় তাহলে আমরা একভাবে চিন্তা ভাবনা করব। তাহলে সেই জিনিসটা না ঘটা পর্যন্ত মার্কেট যখন 5170-এর কাছাকাছি আছে, তখন তো প্রেডিকশন করার কোনো সুযোগ নাই, কোনো লজিক নাই, যেই কারণে গতকালকের ভিডিওটা আজকে আসতেছে। এবার আসেন আমি আপনাদেরকে আগে ব্যাখ্যা করে বুঝাচ্ছি 5170 কেন মার্কেটের জন্য ভাইটাল পয়েন্ট ছিল, এবং 5170 ব্রেকডাউন করলে কেন আমরা বুঝবো যে মার্কেটের সাময়িক যে ঘন্টার চার্টে আপট্রেন্ডটা তৈরি হয়েছিল সেইটা আপাতত শেষ হয়েছে। এটার মেইন রিজনটা হচ্ছে, আপনারা যারা মার্কেটের সাইকেল বোঝার চেষ্টা করেন কিংবা ইলিয়ট ওয়েভ দিয়ে অ্যানালিসিস করেন, তারা আমরা জানি মার্কেট যখন আপ মুভমেন্ট তৈরি করে তাহলে সে হয় ইম্পালস মোডে 1 2 3 4 5 করে উপরের দিকে ওঠে, অথবা সে এবিসি করে উপরের দিকে ওঠে। এখন এটা ইম্পালস মুভ হবে নাকি এটা এবিসি হবে, সেটা কিন্তু ওঠার সময় বোঝা যায় না, এবং যখন সে কারেকশনটা কমপ্লিট করে তখন আসলে সেই জিনিসটা ক্ল্যারিফাই হয়ে যায় যে এটা কি ইম্পালস মুভ হতে পারে নাকি এটা এবিসি করতে পারে। হ্যাঁ, আমি জানি আমরা সবাই এলিয়ট ওয়েভ বুঝি না, সো এলিয়ট ওয়েভ নিয়েই কথাবার্তা বললে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আমি আপনাদেরকে খাঁটি বাংলায় সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে মার্কেট যখন উপরের দিকে উঠেছিল, যদি আপনি ওয়েভ কনসিডার করেন, এলিয়ট ওয়েভের ইম্পালস মুভ হতে হইলে এইটা হইতো 1, এইটা 2, এইটা টার্মিনাল ইম্পালসের ওয়েভ 3, অর্থাৎ যে ওয়েভ 3টা খাটো হয়, এবং এইখানে এ বি সি সবকিছুই ঠিক ছিল, কিন্তু শর্ত হচ্ছে কোনোভাবেই কোনো যুক্তিতেই ওয়েভ 4 ওয়েভ 2 এর নিচে যেতে পারবে না, এবং তাহলেই আরেকটা আপার মুভ পাওয়া যাবে। যেই কারণে বলা হয়েছিল যে 5170 হচ্ছে মেজর সাপোর্ট পয়েন্ট। যদি এই লেভেলটাকে রেসপেক্ট করতে না পারে, তাহলে এই যে চলমান আপট্রেন্ড যেটা ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি, ডেইলিতে এখনো পর্যন্ত আমরা কোনো আপট্রেন্ড পাই নাই, কিন্তু ঘন্টার চার্টে আমরা যে আপট্রেন্ডটা পাচ্ছি সেখানে আরেকটা আপার হাই, আপার মুভমেন্ট আমরা দেখতে পাবো। বাস্তবে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ওয়েভ 2 এর বটমটা ব্রেকডাউন করে ফেলেছে, সুতরাং এইটা ইম্পালস মুভ হওয়ার আর কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। এইখানে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এ বি এবং সি, এবং পরবর্তীতে এখন মার্কেটের এবিসি ফেসের কারেকশনটা চলতেছে, তবে এই কারেকশনটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। এটা হচ্ছে বাস্তব চিত্র। এই মুহূর্তে 5170-এর আর কোনো ভ্যালিডিটি এই জায়গায় নাই। 5170 কেন ভ্যালিড, কিভাবে দেখেন, আপনি প্রমাণটা মার্কেটে দেখেন। এই লেভেলটা যখন ব্রেকডাউন করেছে, মার্কেট কিন্তু এখানে গ্যাপ ডাউন দিয়ে জাম্প করে ব্রেকডাউন করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল। এনিওয়ে, এখন আমাদের কি করণীয়, তার আগে আমি আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেমে আগে চার্টটাকে বুঝিয়ে বলি। আমাদের লাস্ট আপডেটে আমি যখন দেখিয়েছিলাম মার্কেট 5170 হচ্ছে মেজর সাপোর্ট পয়েন্ট, সেইখানে আমাদের যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন ছিল মার্কেট 5170 থেকে ব্রেকডাউন করলে ক্যারেক্টার চেঞ্জ হয়ে আপ থেকে ডাউন হয়ে যাবে। এই আপডেটের লাস্ট একটা পয়েন্ট ছিল, বাজারের মূল চালিকা শক্তি হচ্ছে ভলিউম, একমাত্র এই ভলিউমটাই পারে স্থিতিশীল বাজার তৈরি করতে, নিউজ কিংবা চার্ট দিয়ে না। এর মানে হচ্ছে চার্টের যে লেভেলগুলো আমরা দেখতেছি টিকবে কি টিকবে না সেটা নির্ভর করবে মার্কেটে ভলিউম কেমন আছে সেটার উপর। আপনি যদি এই অংশটা খেয়াল করেন তাহলে দেখেন মার্কেটে এই বি পয়েন্টটা তৈরি করার পর থেকে, শুধু বি না, এই টপ পয়েন্টটা তৈরি করার পর থেকে মার্কেটে এখনো পর্যন্ত আর নতুন করে কোনো হাই ভলিউম দেখতে পাওয়া যায় নাই। মার্কেট ধারাবাহিকভাবে ভলিউম ফল করে করে নিচের দিকে নামতেছে। তাহলে মার্কেট যদি উপরের দিকে যেতে হয়
ভলিউম যদি নিচের দিকে নামতে থাকে তাহলে সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। যখন মার্কেট কারেকশন ফেজে থাকবে তখন যদি ভলিউম নিচের দিকে নামে, এইটা ভালো কথা যে কারেকশন শেষের সম্ভাবনা আছে, সামনের দিকে ভালো কিছু হতে পারে, বাট উপরে উঠতে গেলে ভলিউম কমলে চলে না। সো এখন ভলিউমটা কমে যাচ্ছে, এইখানে মেসেজটার ইন্ডিকেশন এটাই ছিল যে বাজারে যদি ভলিউম কমে যায়, আলটিমেটলি ভলিউম রানিং না রাখতে পারে, তাহলে আসলে আমাদের চার্ট দেখে লাভ হবে না, সাপোর্টগুলো টিকবে না। এনিওয়ে, এবার আসেন আপনাদের যে মূল প্রশ্ন, এখন আমাদের পোর্টফোলিও খালি করে দেওয়া উচিত কিনা, নাকি আমাদের অপেক্ষা করা উচিত, মার্কেটের পরবর্তী সাপোর্ট জোনটা কোথায়, মার্কেট এখন যে এই লেভেলে আছে সেইখান থেকে আমরা কি আশা করতে পারি, এই হচ্ছে আপনাদের প্রশ্ন। এইখানে এলিয়ট ওয়েভ, এইখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স সবকিছু বাদ আমাদের লাগবে শুধু চার্ট এবং ভলিউম, অর্থাৎ প্রাইস অ্যাকশন এবং ভলিউম, যে দুটো হচ্ছে বাজারের প্রাণ। এই দুটাকে দিয়ে আমরা শুধুমাত্র র চার্টে যদি দেখি তাহলে আমরা ইন্ডেক্স সম্পর্কে বা বাজার সম্পর্কে একটা ধারণা পেতে পারবো। এখানে একটু খেয়াল করে দেখেন, মার্কেট যে কারেকশনটা করতেছে, এই কারেকশনের ফেজটা হুবহু এই কারেকশনের ফেজের সাথে অনেকাংশে মিলে যায়। এখানে একটা হাই পয়েন্ট তৈরি করেছিল সর্বপ্রথম এটা, তারপর আরেকটা হাই পয়েন্ট তৈরি করেছিল, তারপর আরেকটা হাই পয়েন্ট, কিন্তু কোন হাই পয়েন্টটি ইতিপূর্বের হাইটাকে পার করতে পারে নাই, ফলশ্রুতিতে একটা লম্বা ডাউন মুভ আমাদেরকে দেখতে হয়। এখানে আমরা একটা হাই পয়েন্ট পেয়েছি, পরবর্তীতে আরেকটা হাই পয়েন্ট পেয়েছি, দুইটার একটা থেকে আরেকটা হাই পার করতে পারে নাই, যার ফলশ্রুতিতে এখানে একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করেছে। আপনি যদি ঘন্টার চার্টে দেখেন তাহলে আপনি স্পষ্টত দেখতে পারবেন এখানে একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করেছে, সেটাকে অনেকে এম প্যাটার্ন বলে থাকেন। এই হচ্ছে একটা, এই হচ্ছে তার নেকলাইন, এই হচ্ছে সেকেন্ড হাই, এই পর্যন্ত হচ্ছে তার মিনিমাম কারেকশন লেভেল। পাশাপাশি আমি আপনাদেরকে লাস্ট আপডেটটার মধ্যে দেখিয়েছিলাম মার্কেটে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নও ক্রিয়েট করেছে, যেই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা যদি তার কারেকশন কমপ্লিট করতে চায় তাহলে তাকে 5170 এর নিচে যেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্নও আমার বোঝার দরকার নাই, এখানে ডাবল টপ হয়েছে না ডাবল বটম হয়েছে সেটাও আমার বোঝার দরকার নাই। আমাকে বোঝান মার্কেটে এখন যে অবস্থাটা চলতেছে তাতে করে কারেকশনটা আর কত বড় হতে পারে। এখন দেখেন, আমিও ভবিষ্যৎ জানি না, আপনিও ভবিষ্যৎ জানেন না, আমার একটু পার্থক্যটা হচ্ছে মার্কেটের যে চার্ট ফরমেশন গুলো তৈরি হয় প্রাইস এবং ভলিউমের ভিত্তিতে, সেইগুলোকে আমি অ্যানালিসিস করে একটু দিক নির্দেশনা পাওয়ার চেষ্টা করি যে আগামীতে মার্কেট কোথায় গিয়ে থামতে পারে। সো যদি আপনি ওইটা বুঝতে চান তাহলে অবশ্যই চার্টে যে ফরমেশন গুলো হয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হয় বা রাখতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই সেই লেভেলটা মেলাতে পারবেন না। এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে কারেকশন চলতেছে এবং কারেকশনটা এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন মিলে যদি নিচের দিকে নামে 5130 এর আশেপাশে হয়, যেটা অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে। বাট প্রশ্ন হচ্ছে, যেহেতু মার্কেটে ইম্পালস মুভ তৈরি হচ্ছে না, আমি আপনাদেরকে আগে এই জিনিসটা ক্লিয়ার করি যারা আমরা এলিয়ট ওয়েভ বুঝি না, ইম্পালস মুভের মানে হচ্ছে মার্কেট অনেক স্ট্রংলি বুলিশ হবে, বাড়বে। ইম্পালস মুভের স্ট্রাকচার হচ্ছে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে উপরের দিকে ওঠে, শক্তিশালী পজিটিভ ট্রেন্ড তৈরি করে। আর যখন মার্কেট ইম্পালস মুভ তৈরি করতে ব্যর্থ হয় তখন মার্কেট স্লো হয়ে যায়। মার্কেট যদি পজিটিভও থাকে সেটা সাইডওয়েজ প্লে করে, আর যদি কারেক্টিভ মোডে থাকে তাহলে তো কারেকশন চলমান থাকে। সো এইখানে যে বি পয়েন্টটা আছে যদি আপনি এবিসি হিসেবে চিন্তা করে দেখেন তাহলে মেজর সাপোর্ট জোন ছিল এইটা, এবং সাপোর্ট জোনের ফাইনাল পয়েন্ট মার্কেট ব্রেকডাউন করে ফেলেছে। আজকে অনেকে খেয়াল করেছিলেন মার্কেট সকালেই নেগেটিভ হয়ে পরবর্তীতে আবার পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল। এটা সব ক্ষেত্রে আপনি দেখবেন যখন মার্কেট ব্রেকডাউন করে একটা রিটেস্ট হয়, এটা ছিল সেই রিটেস্ট, এটা কোনো আপ হওয়ার প্রচেষ্টা ছিল না। রিটেস্ট করে মার্কেট আবার আলটিমেটলি নিচের দিকে নেমেছে এবং মার্কেট আরো খানিকটা নিচের দিকেই নামবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় গিয়ে থামতে পারে এবং আমাদের করণীয় কি। কোথায় গিয়ে থামতে পারে মধ্যে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। মার্কেটের নীতিগত কন্ডিশন এখন কি, ইকোনমিক কন্ডিশন এখন কি, ইন্টারেস্ট রেটের কন্ডিশন এখন কি, একটা একটা করে যদি আমরা সূত্র মেলানোর চেষ্টা করি তাহলে আপনি দেখবেন মার্কেটের যে নেতিবাচক সিদ্ধান্তগুলো ছিল, সেট ক্যাটাগরি করে দেওয়া, জরিমানা করে দেওয়া, গ্যামলারদের অ্যাকাউন্ট ফ্রিজ করা বা আনুষঙ্গিক যে সিদ্ধান্তগুলো ছিল তার ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা জানি না আগামীতে আর কি কি সিদ্ধান্ত অপেক্ষা করছে, বাট একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে দিয়ে অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি যেগুলো একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে ছিল, যার সমাপ্তি আমরা দেখেছি এবং তার পরবর্তীতে মার্কেটে কিছু পজিটিভ, দেখেন আগের সিদ্ধান্তগুলো কিন্তু নেগেটিভ ছিল ব্যাপারটা এরকম না, সিদ্ধান্তগুলো পজিটিভ ছিল, বাট এই পরিস্থিতিতে সেটার প্রভাব বাজারে ছিল নেগেটিভ।
আবার গত কিছুদিনে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আইসিবির ৩,০০০ কোটি টাকা রাষ্ট্রীয় গ্যারান্টিতে লোন পাস করার যে নিউজটা এসছে। সো এই টাকাটা খুব দ্রুত আইসিবির অ্যাকাউন্টে চলে আসবে। পরবর্তীতে আইসিবি হয়তোবা ফেস বাই ফেস মার্কেটে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করবে। বাট এই যে নিউজটা, এই নিউজটা কিন্তু বাজারে একটা পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে এবং মার্কেট মেকার যারা আছে, মার্কেটে কর্তৃপক্ষ যারা আছে, তারাও কিন্তু মার্কেট নিয়ে পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করতেছে যতভাবে সম্ভব হয়। এখন মার্কেটে বড় যে পতনটা ছিল, বড় যে ধাক্কাটা ছিল, সেটা কিন্তু আমরা পার করে এসেছি। সো এইখানে যদি আপনি খেয়াল করেন, মার্কেট আপট্রেন্ড তৈরি করার জন্য চেষ্টা যত বেশি করবে, টাইম কারেকশনটা যত বেশি হবে, পরবর্তীতে সে যদি আপ হইতে না পারে, তার এই দিকের কারেকশনটা অর্থাৎ প্রাইস কারেকশনটা হয় বেশি, তুলনামূলক বেশি। এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু মার্কেট কিছুটা টাইম সাইডওয়েজ অ্যাকুমুলেট হয়ে ব্রেকডাউন করে ফেলেছে। তার মানে কিন্তু এইখানে অতিরিক্ত লেভেলের সেল অ্যাকুমুলেশন, যেটা সাপ্লাই জোনের অ্যাকুমুলেশন, যেটা সেটা কিন্তু এইখানে হয় নাই। ফলশ্রুতিতে ইতিপূর্বে আমরা যেই ধরনের কারেকশন দেখতে পেয়েছি, এখনো আমরা একটা কারেকশন দেখতে পাবো, বাট এত বড় কারেকশন এখন আমরা আর দেখতে পাবো না ইনশাল্লাহ। মার্কেটের কারেক্টিভ ফেসের প্যাটার্ন আমাদেরকে সেটাই বলছে। পাশাপাশি আপনি যদি ভলিউম সেকশনটা খেয়াল করেন, এখানে অ্যাকুমুলেশন জোনটা কমপ্লিট করতে মার্কেটে যেই লেভেলে ভলিউম ছিল, এখানকার ভলিউমের ফ্লো কিন্তু ছিল তার চাইতে অনেক কম। ইভেন এখন যে কারেকশনটা হচ্ছে, কারেকশনের ভলিউমটা কিন্তু শার্পলি ডিক্লাইন করেছে। আপনি যদি এভারেজ ভলিউমটা দেখেন, আমি এই গ্রাফটা উঠিয়ে দিচ্ছি, আমি এই ভলিউমের গ্রাফটা উঠিয়ে দিচ্ছি, আপনি এই অংশটা খেয়াল করেন যে লোয়েস্ট ভলিউম যেগুলো ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে সেই লোয়েস্ট ভলিউমের বারগুলোকে টাচ করে ফেলেছি। সো এইখানে হয়তো আরেকটু কারেকশন ফেস আমরা দেখতে পাবো, বাট খুব বেশি সময় না। তবে যতক্ষণ পর্যন্ত ভলিউম এরকম ডিক্লাইনিং মোডে থাকবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট উঠতে পারবে না। মার্কেটকে উঠতে হলে মার্কেটের ভলিউমটাকে এইরকম ভাবে আস্তে আস্তে বাড়তে হবে। মার্কেটে যদি ভলিউমটা বাড়া শুরু করে, হইতে পারে এর মধ্যে সবুজ ভলিউমও থাকবে, লাল ভলিউমও থাকবে। এই যে এখানে প্রফিট টেক হয়েছিল, এখানে লাল ভলিউমও তৈরি হয়েছিল, বাট ক্যাশ ফ্লোটা বাড়তে হবে, লেনদেনের পরিমাণ বাড়তে হবে। লেনদেনের পরিমাণ যতক্ষণ পর্যন্ত না বাড়তেছে, মার্কেট এখান থেকে আস্তে 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 করে ফল করতে থাকবে এবং ভলিউম যে পর্যায়ে নেমে এসেছে, আর অনেক বেশি ফল করার জায়গা মার্কেটের হাতে নাই। এবার আপনার যেটা মূল প্রশ্ন, সবই বুঝলাম, এত কিছু বুঝতে ভালো লাগে না, আপনি জাস্ট এটুকু বলার চেষ্টা করেন যে মার্কেটের সাপোর্ট জোন কোথায়। ডেইলি ফরম্যাটে এই পুরো জায়গাটা মার্কেটের জন্য একটা সাপোর্ট জোন। এর মধ্যে আমরা যদি রেপ্লিকেট করে আরো ছোট জায়গা বের করে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে মার্কেটের মূল যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। বাট আমরা এইটাকে ধরবো না, আমরা পিওর এই পুরো জায়গাটা, এখানে হচ্ছে 5020 থেকে শুরু করে নিচের দিকে 4890, মানে লাস্ট যে বটমটা করেছিল, এটা মার্কেটের ফাইনাল অর্ডার ব্লক বলেন, চূড়ান্ত ডিমান্ড জোন বলেন, যেটা আপনি বলেন, যেই নামে বলতে আপনার ভালো লাগে, সেই অনুযায়ী মার্কেট এই জায়গাটাতে আসলে ডিমান্ড জোনে ঢুকবে। আপনি আরো ছোট করে এই পর্যন্ত ধরতে পারেন, বাট আমি প্রেফার করব এই পর্যন্ত ধরা। এই লেভেলটাতে আসতে ভলিউম দেখেন, কয়েকটা বিষয় বুঝতে হবে। এই জায়গাটা খেয়াল করেন, এই ভলিউমের বারটা আপনি একটু লক্ষ্য করেন। আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতেছি, ফ্রি ভিডিওতে বলতেছি দেখে হয়তোবা প্রায়োরিটি কম লাগতে পারে, বাট জিনিসটা খুবই কাজের, খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখেন, এইখানে যে সেলটা হয়েছিল, এই সেলের মধ্যে ভলিউম ছিল সমসাময়িক সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ। ফলাফল মার্কেট এইখান থেকে যে নিচে পড়েছে, আর ঘুরে ওই লেভেলের উপর উঠতে পারে নাই। পরবর্তীতে এই জায়গায় আসেন, এখানে আপনি যে সেল ভলিউমটা দেখতে পাচ্ছেন, এই সেল ভলিউমটাও ছিল সমসাময়িক সময়ের মধ্যে এই লাল কালারের ভলিউম, এবং এই ক্যান্ডেলের উচ্চতাও ছিল সর্বোচ্চ জায়গায় এবং ভলিউমের বারটাও ছিল সর্বোচ্চ। পরবর্তীতে এই লেভেলের উপরে আর কোনো ভলিউম আসে নাই, ফলশ্রুতিতে মার্কেট কিন্তু এই লেভেলের উপরে আর উঠতে পারে নাই। এবারের যে অংশটা আপনি খেয়াল করবেন, দেখেন এইখানে ছিল হাইয়েস্ট ভলিউমটা এই লেভেলে, কিন্তু এই লেভেলে যখন হাইয়েস্ট ভলিউমটা ছিল, এখানে প্রাইস অ্যাকশনের বার হাইয়েস্ট লেভেল করেছে, এটাও সত্যি, কিন্তু হিউজ পরিমাণ প্রফিট টেকিং যেমনটা আপনি এই ক্যান্ডেলে এবং এই ক্যান্ডেলে দেখতে পেলেন, তেমনটা কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ এই লেভেলটাতে মার্কেটে জেনুইনলি বাই হয়েছে। আমি আরেকবার বলছি, এই লেভেলটাতে মার্কেটে জেনুইনলি বাই হয়েছে, বাট একটা লম্বা ডাউন ট্রেন্ড কোথা থেকে? লম্বা ডাউন ট্রেন্ড ফ্লোর প্রাইসের আগে এই 7400 লেভেল থেকে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের ডিসেম্বর মাসের কাছাকাছি আমরা চলে এসেছি। এই লম্বা সময়ের একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করতে
একটা বটম করে 1-2 মাস সময় যথেষ্ট না। অ্যাকুমুলেশন জোন মার্কেটকে পার করতেই হবে। আপনি বলতে পারেন এই পুরাটাই আসলে অ্যাকুমুলেশন জোনের অংশ। আমরা বলতেছি মার্কেট 5300 না 5200 না 5400, এগুলো শর্ট টার্ম বেসিসে। বাট আপনি যদি একটু হাই লেভেলে চিন্তা করেন, মার্কেট এখনো বটমে আছে। মার্কেট যে উপরে উঠেছিল গত মাসে, মানে গত 1-1.5 মাসে, এইটাও বটমেরই একটা জাস্ট অ্যাকুমুলেটিং জোন। এটা কিন্তু ব্রেকআউট করে উপরে উঠে গেছে, ব্যাপারটা এরকম না। সো মার্কেট এখন যেই লেভেলে আছে অনেক বেশি পতন হওয়ার পসিবিলিটিস কম। মার্কেট এখন অলরেডি তার ট্রেন্ড চেঞ্জ করে কারেকশন মোডে আছে, বাট কারেকশনের ভলিউম কম। সর্বশেষ যে বারগুলোতে প্রফিট টেকিং হয়েছে, এই বারে প্রফিট টেকিং হয়েছে, এখানে প্রফিট টেকিং হয়েছে, এই প্রফিট টেকিং গুলোতে আপনি দেখবেন ইনভেস্টমেন্ট জোনে যে ভলিউম ছিল তার চাইতে বড় ভলিউম কিন্তু তৈরি করেনি। তার মানে ম্যাসিভ লেভেলের কোনো ডিস্ট্রিবিউশন এখানে আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। যার ফলশ্রুতিতে আমি আশা করতেছি এই কারেকশনটা এই জোনের আশেপাশে আসলে কমপ্লিট হয়ে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে উঠলে কি মার্কেট লাফ দিয়ে অনেক উপরে উঠে যাবে? ব্যাপারটা এরকম আগেই ভাবার সুযোগ নাই। কারণ হচ্ছে মার্কেট এখানে এ বি সি করে উঠতেছে, ব্যাপারটা এরকম। ইম্পালস মুভ আমরা দেখতে পাই নাই। সুতরাং মার্কেট এইখান থেকে উঠার সময় অনেক বেশি উঠে যাবে, একটা না অনেক আপার লেভেল আমরা দেখতে পাবো, এরকম কিছু চিন্তা না করাই ভালো। আপনি ধরে নিতে পারেন এই যে জোনটা, এই জোনটার মধ্যে আমাদেরকে আরো কয়েক মাস সময় অতিবাহিত করতে হবে। অর্থাৎ আমরা অনেক বেশি লোতেও চলে যাব না নতুন করে, এবং যে হাইটা আমরা রিসেন্টলি করলাম এটাই আমাদের আপাতত সীমা পরিসীমা, যাই বলেন। এই রেঞ্জের মধ্যে আমরা সাইডওয়েজ প্লে করতে পারি, তবে সেটা কারেক্টিভ ইন নেচার, কারেক্টিভ মুডে। অর্থাৎ আপনি 2 দিন পজিটিভ পাবেন, বাট ছোট ছোট করে 4 দিন নেগেটিভনেস পাবেন। পজিটিভনেসের মাত্রাটা অনেক বেশি হওয়ার পসিবিলিটি আপাতত এই মুহূর্তে নাই। যদি 5170 ব্রেকডাউন না করে উঠে যেত, তাহলে আমরা 4 দিন পজিটিভ পাইলে 2 দিন নেগেটিভ পাইতাম, ব্যাপারটা এরকম হতো। এনিওয়ে, এবার আসেন আমাদের কি করণীয়। দেখেন, শেয়ার তো একটা ব্যবসা, রাইট? যদিও আমাদের মার্কেট বেশিরভাগ সময় খারাপ থাকে, বাট এটা একটা ব্যবসা। এখন যারা ব্যবসা করে তারা হয়তো বা ঈদের সিজনে প্রফিট বেশি করে, ঈদের সিজনটার জন্য তারা সারা বছর বসে থাকে। ঠিক তেমনটা মার্কেট যখন পজিটিভ থাকে আমরা শর্ট টার্ম ট্রেডিং করার অপরচুনিটি খুঁজি, এবং মার্কেট যখন হাইলি পজিটিভ থাকে আমরা শর্ট টার্ম ট্রেডিং করি। ইটস ট্রু। আমি আপনাদেরকে এই পোস্টে ক্লিয়ার করে বলেছিলাম যে 5170 লেভেল যদি ব্রেকডাউন করে তাহলে মার্কেট ডাউন মুড অর্থাৎ কারেক্টিভ মোডে থাকবে, এবং সেই সময়টাতে ট্রেডিং স্টপ থাকবে। আপডেটটা কোথায়? আপডেটটা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে 5170 এর নিচে পড়লে চলমান ট্রেন্ডটা আপাতত খতম, কবি তখন নীরব, অর্থাৎ ট্রেড অফ। এই কথাটার মানে হচ্ছে শর্ট টার্ম ট্রেডের অপরচুনিটি প্রতিনিয়ত খুঁজতে থাকার যে প্রচেষ্টা, আমাদের তো ক্যাশ থাকলেই শর্ট টার্ম ট্রেড করতে ইচ্ছা করে, এই প্রচেষ্টাটা আপাতত বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট রিভার্সাল না করবে। কারণ হচ্ছে মার্কেট এখন যেই কারেক্টিভ ইন নেচার মুডে আছে, এই মুডে যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং করতে যান, পসিবিলিটি থাকবে আপনি কেনার পরে প্রাইস আরো 2 টাকা ফল করার। এটা হচ্ছে বাস্তবতা। যেই কারণে এই টাইমগুলোতে আমরা শর্ট টার্ম ট্রেডিং না করে আইদার ভালো স্টকে ইনভেস্টমেন্ট মোডে থাকা উচিত, অথবা ক্যাশ থাকলে, শর্ট টার্ম ট্রেডিং এর অভ্যাস থাকলে সেই ক্যাশটাকে হোল্ড করা উচিত। এবার প্রশ্ন হচ্ছে, আপনি তো ইতিমধ্যে ইনভেস্টেড হয়ে গিয়েছেন, এখন আপনি পুরো পোর্টফোলিও খালি করবেন কিনা, এইটা বুঝতে হইলে আপনি একটু উইকলি চার্টে যান। উইকলি চার্টে গিয়ে আপনি একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। প্রফিট টেকিংটা হয়েছিল 5 আগস্টের পরে এই ক্যান্ডেলে। ভলিউমের সাইজটা দেখেন, আমি আপনাকে 2টা জায়গায় উল্লেখ করে দেখাচ্ছি, একটা হচ্ছে এইখানে, আরেকটা হচ্ছে এই ক্যান্ডেলে। হিউজ পরিমাণ প্রফিট টেকিং হয়েছিল, তারপর থেকে আর কোনোদিন কোনো বাই ক্যান্ডেল বা সেল ক্যান্ডেলে এত পরিমাণ উইকলিতে প্রফিট টেকিং হয় নাই। কিন্তু এখানে যে 3 সপ্তাহ আমরা পজিটিভনেস দেখলাম, এই 3 সপ্তাহের মধ্যে হিউজ ভলিউমে কোনো সেল কিন্তু আসে নাই, এবং যেই সপ্তাহটা আমরা ম্যাসিভলি একটু কারেকশন হতে দেখলাম এবং কারেকশনটা চলমান আছে, এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ কোনো সেল ভলিউম দেখতে পাচ্ছি না। এর মানে হচ্ছে এখান থেকে মার্কেট উঠার চেষ্টা করতেছে, এইখান থেকে মার্কেট উঠার চেষ্টা করতেছে, এবং মার্কেট উঠার সময় এরকম রিটেস্ট করে তারপরেই আস্তে আস্তে এইভাবে উঠার চেষ্টা করে। সো আপনি যদি এই জিনিস সহ্য করে থেকে থাকেন, তাহলে এইটুকু অংশতে কতটুকু কারেকশন হবে বা হবে না সেটা মনে করে আসলে পোর্টফোলিও খালি করা বা পোর্টফোলিও লোড করার কোনো সুযোগ নাই।
ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই জায়গাতে কোনো শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি খুঁজে স্টকটার ফান্ডামেন্টাল ডাটাকে অ্যাভয়েড করে কোনো স্টকে শর্ট টার্ম ট্রেডিং এর জন্য এন্ট্রি নিয়ে থেকে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার কোনো একটা স্টপ লস পয়েন্ট আছে। এখন আপনার ওই স্টকটা আপনি খোঁজ নিয়ে দেখেন, খেয়াল করে দেখেন স্টপ লস হয়ে গেছে। আমি আপনাকে বলতে পারি মার্কেটের 80% ট্রেডিং স্টকে গতকালকে এবং আজকে মিলে স্টপ লস হয়ে গেছে। সো আপনার স্টপ লস দেওয়াও হয়ে গেছে যদি আপনি দেন। এইবার আপনি যদি ভালো স্টক হোল্ড করে থাকেন, ফান্ডামেন্টালি স্ট্রং যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোতে পজিশন নিয়ে থেকে থাকেন, তাহলে এই পর্যন্ত উঠতে উঠতে এবং এই পর্যন্ত নামতে নামতে আপনার ওই শেয়ারটার দাম 10%-এর আশেপাশে কমবে। কোনোটা 8%, কোনোটা 12-13%, 15% পর্যন্ত হতে পারে। বাট বিলিভ মি অর নট, আপনার ওই ফান্ডামেন্টাল শেয়ারটা এখনকার চলমান কারেকশনে 20%-এর বেশি কমবে না। ইটস নট পসিবল, এইরকম জায়গা নাই। প্রথম বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ব্যবসা করতে আসছি, আমি কি বলতেছি, বিনিয়োগ ভিডিওতে কি বলতেছে, অমুক চ্যানেলের ভিডিওতে কি বলতেছে, সেটা আপনি শুনতে পারেন সাময়িক একটা ধারণা পাওয়ার জন্য। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মধ্যে বেসিক ধারণাটা ক্লিয়ার থাকতে হবে যে আপনি কি করতেছেন, আপনি কেন করতেছেন, এর সর্বোচ্চ রিস্ক লেভেল কতটুকু এবং সর্বনিম্ন ঝুঁকিতে রেখে আমার করণীয় মানে প্রফিট এক্সপেকটেশনটা কতটুকু হইতে পারে। এবার যদি ব্যাপারটা এরকম হয় যে প্রতিবার ইন্ডেক্স পড়ে গেলে আপনি প্যানিক হয়ে লসে পুরো পোর্টফোলিও সেল করে দেন, আবার প্রতিবার যখন ইন্ডেক্স ভালো হওয়া শুরু করে তখন আপনি নতুন করে পুরোটা ইনভেস্ট করেন, তাহলেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। কারণ আমাদের মার্কেট তো আপ মুভ যতটুকু দেয় ডাউন মুভ তার থেকে বেশি দিচ্ছে। গত 4-5 বছরের হিসাবে যদি আপনি বলেন তাহলে তাই ঘটতেছে। তাহলে যখন এই ঘটনা ঘটবে, আপনি যদি পুরো ডাউন ট্রেন্ডে পোর্টফোলিও বারবার খালি করে দিতে থাকেন এবং আপ হওয়ার পর এক সপ্তাহ আপ হওয়ার পরের সপ্তাহে আপনি ইনভেস্ট করেন, আপনি তো ইনভেস্টেড থাকার আগেই দেখবেন আবার কারেকশন শুরু হয়ে যাচ্ছে। সো প্রত্যেকবার এই ধরনের ছোটখাটো কারেকশন যখন হবে, একাধিকবার পোর্টফোলিও খালি করে একাধিকবার পোর্টফোলিও লোড করার জায়গা কিন্তু নাই। পোর্টফোলিও খালি করার জায়গা ছিল এইখানে, পোর্টফোলিও খালি করার জায়গা ছিল 5 আগস্টের পরে এই সপ্তাহের এই ক্যান্ডেল দেখে যারা বুঝতে পারছেন। এখানে আমি 100% পোর্টফোলিও খালি করছিলাম, যদিও এখানে অনেকটা ধরা খাইতে হয়েছে। কর্তৃপক্ষ জেড ক্যাটাগরির সিদ্ধান্ত নেওয়ার কারণে কয়েকটা ট্রেডিং স্টক ছিল যেগুলো এই জায়গায় জেড ক্যাটাগরিতে পড়ে গিয়ে একটা লসের শিকার আমাকেও হতে হয়েছে, অনেক মানুষই হয়েছে। আমি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেই, আলাদা কোনো কিছু না। সো আমারও এই জায়গাটাতে কিছু স্টকে জেড ক্যাটাগরির নীতিগত সিদ্ধান্তের কারণে সাময়িক লস হয়েছে। এই জায়গাটাতে অনেকটা রিকভারিও পেয়েছি। বাট এখন যে পজিশনটা আছে এই পজিশনটাতে আমি মনে করি আপনি যদি সঠিক শেয়ার সঠিক জায়গায় এইটুকু জায়গা বাড়ার সময়ও যদি আপনি ইনভেস্ট করে থেকে থাকেন, তবুও আপনার ওরিড হওয়ার কোনো কিছু নাই। শুধু মাথায় রাখতে হবে 7 দিনে আপনি সেই প্রাইসটাতে আর পৌঁছাচ্ছেন না, আপনাকে মাসখানেক সময় দিতে হবে। এটা 1 মাসও হইতে পারে, এটা 2 মাস বা তার বেশি সময়ও লাগতে পারে। মার্কেট কারেকশন ফেজ কমপ্লিট করে যদি এখানে অ্যাকুমুলেশন করা শুরু করে, এরকম করা শুরু করে, আপনি দেখেন ফ্লোর প্রাইজেই যে শুধু অ্যাকুমুলেশন করছে এই জায়গাটাতে তা কিন্তু না। মার্কেট অনেক জায়গায় ধাপে ধাপে অনেক জায়গায় সময় অতিবাহিত করে। এই যে জায়গাগুলোতে মার্কেট কিন্তু সময় অতিবাহিত করছে। মার্কেট যখন এরকম ভাবে সময় অতিবাহিত করে তারপরে মার্কেট একটা বড় মুভ দেয়। এখন মার্কেট এইখানে একটু সময় অতিবাহিত করবে বলেই আমার ধারণা, এবং মার্কেটের এই সময় অতিবাহিত করার যে টাইমিংটা এটা হবে কারেক্ট ইন নেচার। সো এখানে বড় কোনো আহামরি আপমুভ আমরা সমসাময়িক সময় দেখতে পাচ্ছি না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেজারি বলেন, ব্যাংক ইন্টারেস্ট রেট বলেন, তার পিক টাচ করে ফেলেছে। হ্যাঁ, 1-2টা উইকের অকশনে আপনি হয়তোবা একটু হায়ার বেটার রেট এক্সপেক্ট করলে করতে পারেন, বাট এখন যে রেটটা চলতেছে মার্কেটে এর চাইতে আহামরি আর বেড়ে যাবে, মানে 12.5% 13% পর্যন্ত উঠেছে 20 বছরের গুলো, এগুলো যে এখন 15% হয়ে যাবে এই আশা করার কোনো সুযোগ আমি আমার চোখে দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব লাস্ট যে আপডেটটা বলেছিলেন, তিনিও বলেছিলেন ডিসেম্বর মাস পর্যন্ত ইন্টারেস্ট রেটের হাইক আমরা দেখতে পাবো, এরপর থেকে আস্তে 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 করে ইন্টারেস্ট রেটটা কমা শুরু করবে। তার কথার রেফারেন্স ধরেও যদি আমরা মিলাই তাহলে আগামী মাসই ডিসেম্বর মাস, এবং সেই ডিসেম্বর মাসের পর থেকে আমরা আস্তে আস্তে করে ইন্টারেস্ট রেট কাট করা দেখতে পেতে পারি। যদি এটা করতে 1 কোয়ার্টার বেশি সময় লাগে, তবুও কিন্তু আগামী বছরের মাঝামাঝিতে এসে আমরা একটা ডিক্লাইনিং মুড পাবো ইন্টারেস্ট রেটে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে, এবং সেটাই হবে আমাদের মার্কেটের আস্তে আস্তে করে উপরের দিকে ওঠার পারফেক্ট একটা সময়। সো এখন যেটা চলতেছে এইটা মার্কেটে মেজর কারেকশন এই লেভেলে নিয়ে আসবে না। অনেক বেশি প্যানিক হবেন না, তবে বুঝতে হবে মার্কেটের কাছে এখন এই মুহূর্তে অনেক বেশি আশা করা যাবে না, যেহেতু
চলমান আপ ট্রেন্ডটা যে আর উত্থান দেখাবে না এখনই, সেটা মার্কেট কনফার্ম করে দিয়েছে। সো আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু ক্লিয়ার করতে পারলাম। আজকের ভিডিওটা বেশিটাই ডিসক্রিপটিভ ছিল, আলোচনার অংশটা বেশি ছিল, তাতে করে আপনারা, আমি চাই আপনারা বুঝতে পারেন। দেখেন, মার্কেট চলমান প্রসেস, মার্কেট কারেকশন করবেই কয়েকদিন পর পর। হ্যাঁ, আমাদের মার্কেটটা যেহেতু আছে ডাউন ট্রেন্ডে, দেখেন আমি যে কথাটা বলছিলাম সেই কথাটার মানে কি, মার্কেটে এই যে একটা ওয়েব তৈরি করলো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে, এই পুরাটাই কারেক্টিভ মোড। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কারেক্ট, এইখানে যে ওয়েবটা তৈরি করছিল, এই ওয়েবের বটম পজিশনে যদি আপনি একটা দাগ দেন, এই ওয়েবের একদম বটমে যদি আপনি একটা দাগ দেন, তাহলে আপনি দেখবেন এত বড় উত্থান যে আপনি দেখতে পাচ্ছেন 5 আগস্টের ওই সময়ের উত্থানের জনিত সময়টা, তবুও কিন্তু সে তার এই বটমটাকে ক্রস করে উপরে উঠতে পারে নাই। তার মানে কি, ডেইলি টাইম ফ্রেমে আমি এক হায়ার হাইও কিন্তু এখন পর্যন্ত পাই নাই। ডেইলি টাইম ফ্রেমে একমাত্র এইখানে এবিসি করার সময় এই ইন্টারনাল এটাকে সে ব্রেক করে উপরে উঠেছিল, কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্স সে আর পার করতে পারে নাই। সো ডেইলি টাইম ফ্রেমে মার্কেট এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, এবং মার্কেট ডেইলি ডাউন ট্রেন্ডে একটা বটম ক্রিয়েট করেছে, একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। এখন এইখান থেকেও মার্কেট যখন উঠেছিল, একটু খেয়াল করেন, এইখান থেকে উঠার সময়ও মার্কেট নিচে এসে অনেকখানি এইখানে পুল ব্যাক করে এসে, রিটেস্ট করে এসে, কারেকশন করে এসে, অ্যাকুমুলেট হয়ে তারপর একটা আপ দিয়েছে। সো এখন মার্কেট ওঠার চেষ্টা করে, সেই মুডটাই চলতেছে। এরপরে এরকম উত্থান হবে কিনা এখন বলতে পারবো না, এখনো পর্যন্ত ইন্ডেক্সে সেই ধরনের নেচার দেখা যাচ্ছে না। বাট এই কারেকশনটা কমপ্লিট করার পর একটা বটম যেটা আছে, এটাকে রেসপেক্ট করবে বলেই আমরা আশাবাদী এবং বিশ্বাস করি। কারণ মার্কেটের জুন ক্লোজিং যে ডেটা এবং ডিসেম্বর ক্লোজিং যে, ডিসেম্বর না, সেপ্টেম্বর ক্লোজিং যে ডেটা এসছে, যেটা নিয়ে আমি সবচাইতে বেশি ভয়ে ছিলাম, যে মার্কেটে যেহেতু 5 আগস্টের পূর্ববর্তী যে সময়টা ছিল, যে সময়টাতে মার্কেটে কারফিউ চলতেছিল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো টোটালি শাটডাউন অবস্থায় ছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, ওই সময় কোম্পানিগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তার মূল চিত্রটা কিন্তু আমরা সেপ্টেম্বরের যে কোয়ার্টারটা দেখতে পেলাম সেইখানে ফুটে উঠেছে। হ্যাঁ, কিছু কোম্পানি খারাপ করলেও এক্সপেকটেশন অনুযায়ী বাজারের ওভারঅল ইপিএস এর গ্রোথ কিন্তু ততটাও খারাপ হয়নি যতটা ভয়ে আমরা ছিলাম। সো এতে করে এই জিনিস অন্তত পক্ষে বলা যায় যে মার্কেটের যে বটম আমরা দেখতে পেয়েছি, এটাই মার্কেটের বটম জোন। মার্কেট নতুন করে অনেক লোতে চলে যাওয়ার মতো টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো ধরনের লজিক এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সো মার্কেট নিয়ে পরামর্শ হচ্ছে, আপনি প্রত্যেকটা বটমে, প্রত্যেকটা কারেকশনের ক্ষেত্রে সমস্ত স্টক যদি বারবার লসে সেল করেন, তাহলে কখনোই কোনো সময়ই আপনি মার্কেট থেকে রিকভারি মুডটা দেখতে পাবেন না। আপনাকে সময় দিতে হবে। সো ভালো স্টকে যেগুলোতে আপনি ইনভেস্ট করে আছেন, রিল্যাক্স মোডে থাকেন, আপনি মনে করেন যে মাসখানেক আপনি এখন মার্কেটটা আনস্টেবল যাচ্ছে, মার্কেটটা কারেক্টিভ ইন নেচার মোডে আছে, সো আপনাকে এই মুহূর্তে প্রফিট দিবে না, এটাকে মেনে নিয়ে এই সময়টাকে আপনি অতিবাহিত করতে পারেন। ডিভিডেন্ড পেয়ে থাকলে সেই জিনিসটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তবে আমি আপনাকে শুধু এইটুকু বলবো, এখনো যদি আপনি কোনো হাইলি এক্সপেন্সিভ ওভার প্রাইসড স্টকে স্টপ লস প্ল্যান করে শর্ট টার্ম ট্রেডিং এ যুক্ত হয়ে থেকে থাকেন, তাহলে শুধুমাত্র সেই স্টকগুলো নিয়ে আপনার শঙ্কিত হওয়ার দরকার আছে। সেই স্টকগুলো স্টপ লস হলে আপনি স্টপ লস দিয়েন, কারণ এই জায়গাটুকুতে অ্যাকুমুলেশন, আপনি শুধু ডাউনের চিন্তা করেন না, শুধু ডাউনের চিন্তা করেন না, আপ করে যদি হায়ার হাই করতে না পারে, এই লেভেলে যদি অ্যাকুমুলেট করে, তবুও কিন্তু এই জায়গার মধ্যে হাই এক্সপেন্সিভ স্টকে স্টপ লস হইতে পারে, সেটা ডিফারেন্ট কেস। বাট এখন মার্কেটে কোনো ফেয়ার স্টকে আপনি ইনভেস্টেড থাকলে এগুলো হচ্ছে, আপনি 1 মাস প্রফিট পাবেন, 1-2 মাস ওয়েট করতে হবে, আবার 1 মাস প্রফিট অপরচুনিটি পাবেন, আবার 1-2 মাস ওয়েট করতে হবে। সেই ওয়েটিং ফেজটা এখন চলতেছে, সেই ওয়েটিং ফেজটা এখন চলতেছে। সো এখন আপনি ভয় পেয়ে পোর্টফোলিও খালি করে দেওয়া বা এই ধরনের প্যানিক সিচুয়েশন চলে আসবে এরকম মনে করার কোনো কিছু খালি চোখে মার্কেটে ভলিউম দেখে, প্রাইস অ্যাকশন দেখে, সেন্টিমেন্ট দেখে, অর্থনীতির অবস্থা দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি যদি ক্যাশে থাকেন এবং মার্কেটের মোমেন্টাম বুঝে ট্রেড করতে পছন্দ করেন, যেটা আমিও করি, অনেকেই করে, যারা চার্ট বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করে, তাদের জন্য এখন ইনভেস্টের সময় না, এইটুকু বলতে পারি। যারা চার্ট বুঝে শর্ট টার্ম ট্রেডিং করেন এবং পজিশন ট্রেডিং করেন, তাদের জন্য এখন ভালো একটা ইনভেস্ট টাইম না। মার্কেটকে অ্যাকুমুলেট হতে দিন, মার্কেটকে নিজে থেকে ঘোরার পরিস্থিতি তৈরি করতে দিন,
চার্টে সেটার সিগন্যাল পান, মার্কেটের এই যে অর্ডার ব্লকগুলোকে খেয়াল করেন, এই লেভেলগুলোতে আসলে মার্কেট কিভাবে আচার আচরণ করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। বোঝার পর আপনি যদি দেখেন এখান থেকে মার্কেটে ভলিউম বাড়া শুরু করছে, তখন আপনি ট্রেডিং অপরচুনিটি খুঁজেন। আর এক্সিস্টিং যদি আপনি ইনভেস্টমেন্ট মোডে থাকেন, ইটস ওকে, এইখান থেকে এখানে নামতে নামতে 10% কমবে, এইখান থেকে বাড়ার সময় দুইটা পজিটিভ ক্যান্ডেল পেলে আপনি একটা হল্ট তো পাবেন, ওই একটা হল্টে আপনার রিকভারি হবে। আমি আপনাকে এই সমস্ত পজিশনে কিনে থাকা স্টকের রিকভারির গল্প শোনাচ্ছি না, কিন্তু আমি বলতেছি এইটুকু জায়গার মধ্যে যদি আপনি কিনে থেকে থাকেন, এইখানে আপনার যতটুকু কমবে উঠার সময় এইটুকু উঠলে আপনি ততটুকু রিকভারি পাবেন, টেনশন করার মতো বেশি কিছু নাই। এই হচ্ছে ইন্ডেক্সের আপডেট। স্টক নিয়ে আপডেট এই জন্যই দিতে পারছি না কারণ আমি নিজের থেকে আপনাকে প্রথমেই বললাম যে শর্ট টার্ম ট্রেডিং খোঁজার অপরচুনিটির এখন নাই। 5170 এর নিচে গেলে আমিও শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি কিছুদিনের জন্য খুঁজবো না। তাহলে আমি আপনাকে কি স্টক নিয়ে দেখাবো? আর যদি বলেন ইনভেস্টমেন্টের স্টক, আপনাদেরকে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিন, অলিম্পিক, আইটিসি, তারপর সবগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নাই, বাট একটা ডিটেল লিস্ট ইপিএস সহকারে আপনাদেরকে 2-3টা ভিডিওতে ধারাবাহিকভাবে দেখিয়ে আলাদা আলাদা করে বলা হয়েছে যে এই শেয়ারগুলোতে এখন কেন বিনিয়োগ করা যায়, কেন আপনি ইপিএস দেখে কম প্রাইসে পাচ্ছেন। এখন ইনভেস্ট করলে আপনি যদি 6 মাস থেকে 1 বছর সময় দেন, আমি 5 বছরের কথা বলতেছি না, তাহলে আগামী ডিভিডেন্ড ডিক্লেয়ার করার আগ পর্যন্ত আমরা ভালো একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারি। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি অ্যাপেক্স ফুড কিনছেন 200 টাকা দিয়ে, কথার কথা, এই উত্থানের মধ্যে স্টকটা 200 থেকে 220 টাকায় গেছে বা 215 টাকায় গেছে। এখন এইখানে কমার সময় কমতে কমতে সে আবার 200 টাকায় আসলো বা 190 টাকায় আসলো। এখন আপনি পোর্টফোলিও খালি করে দিবেন? আপনি কি কিনছেন 1 মাসের জন্য, 2 মাসের জন্য? আপনি তো ইনভেস্ট করছেন, একটা বেটার রেটে পেয়েছেন, ইপিএস ভালো, ন্যাপ ডাবল হয়ে গিয়েছে, আপনি আইটিসিতে ইনভেস্ট করছেন, আপনি বিএসআরএম ইনভেস্ট করছেন, আপনি স্কয়ার টেক্সটাইল ইনভেস্ট করছেন, আপনি মালিক স্পিনিং এ ইনভেস্ট করছেন, আপনি হোয়াটএভার, আপনি কোনো পজিটিভ ব্যাংকে, আপনি সিটি ব্যাংকে ইনভেস্ট করছেন, মার্কেন্টাইল ব্যাংকে ইনভেস্ট করছেন, যমুনা ব্যাংকে ইনভেস্ট করছেন, বা আপনি ইন্স্যুরেন্সে বিএনআইসিএল ইনভেস্ট করছিলেন, এরকম এনিওয়ে, মানে আমি কোনো স্টক বোঝানোর চেষ্টা করতেছি না, আমি বলতেছি যে এই স্টকের ফিনান্সিয়াল ডেটা ভালো এবং প্রাইস চিপ রেটে পাওয়া গেছে, সেই স্টকে আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে এখানে মাত্র 10-15% বাড়ছে, আবার 5-7% কমে গেছে। আপনি তো শর্ট টার্ম ট্রেডার না, আপনি শর্ট টার্ম ট্রেডিং এর জন্য ইনভেস্টও করেন নাই, তাহলে এখন আপনার পোর্টফোলিও খালি করা, হাই হতাশ করা, এরকম তো কিছু নাই, কারণ এটা একটা ব্যবসা। আপনি আগামী সিজন এইখানে আসবে, ঈদ ধরেন, এইখানে ধরেন আপনার ঈদ, আপনি আগামী সিজনকে টার্গেট করে কিনছেন, এখন আগামী সিজন পর্যন্ত পৌঁছাইতে এরকম অনেক নাটক হবে, অনেক চিত্র হবে, এরকম এই পর্যন্ত যাবে, আবার নিচে আসবে, তারপরে আলটিমেটলি কিন্তু এখানে যাবে, সে যাবে, এখানে কোনো বিকল্প নাই। ইন্ডেক্স না, প্রত্যেকটা স্টকের চরিত্রই এটা, ইপিএস ভালো দিলে সেটা তখন মুভ করতে শক্তি পায়, ফান্ডামেন্টাল বেস তার জন্য ভালোভাবে কাজ করে, সেই জন্য সে এখান থেকে তখন বাড়া শুরু করে। বাট প্রত্যেকটা স্টকের একটা লাইফ সাইকেল আছে, প্রতিটা স্টক মার্কেটে এরকম আপ মুভমেন্টেও থাকে এবং আপ মুভমেন্ট শেষ হইলে সেরকম ডাউন মুভমেন্টে থাকে, তারপরে আবার সে একটা আপ মুভমেন্টে যায়, আপ মুভমেন্ট শেষ হইলে আবার সে একটা ডাউন মুভমেন্টে থাকে। এই ডাউন মুভমেন্ট গুলা গতিশীল হয় ইপিএস খারাপ আসলে, এই আপ মুভমেন্ট গুলা গতিশীল হয় ইপিএস ভালো আসলে। কিন্তু ইপিএস যদি খারাপও আসে, এই আপ মুভমেন্টের সময়কার থাকাকালীন স্টকে আলটিমেটলি রেজাল্ট ভালোই থাকবে, কিন্তু সে তখন স্লো যাবে, ইপিএস এর মাসটাতে তখন কারেক্টিভ ফেজে থাকবে, এই হচ্ছে কথা। সো একটা স্টক আপনি কিনছেন এরকম একটা জায়গায়, লেটস সে এরকম একটা জায়গায়, এবং আপনি টার্গেট করছেন এইখানে না, আপনি টার্গেট করছেন এইখানে আপনি টার্গেট করছেন, একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলো ডিসক্রিপটিভ হইলেও গুরুত্বপূর্ণ। মার্কেট একটা মুখ দিয়ে এই পর্যন্ত উঠে এখন পড়া শুরু করছে, এই মার্কেট এই পর্যন্ত পড়বে, আমিও বুঝতেছি, আপনিও বুঝতেছেন, সবই মাইনে নিলাম। পড়ার পরে মার্কেট পরবর্তীতে আবার ঘুরে উঠবে। এখন প্রত্যেকবার প্রপার টাইমিং মিলিয়ে এইখানে ইনভেস্ট করা, এইখানে ইনভেস্ট করবেন, আবার ধরেন এইখানে ইনভেস্ট করবেন, পরের বার আবার সেল দিয়ে দিবেন, এখানে আসলে সেল দিয়ে দিবেন, এখানে আপনি ইনভেস্ট করবেন, তারপরে আবার যখন হাইতে উঠবে আপনি ইনভেস্ট করবেন, এখানে আসলে আপনি সেল দিয়ে দিবেন। খুবই সুন্দর শোনায়, আমরা যারা টেকনিক্যাল অ্যানালিসিস করি, ট্রেনিং করাই, ক্লাসে দেখাই, খুবই ভালো দেখা যায়, খুবই রিয়েলিস্টিক মনে হয় এবং খুব অ্যাট্রাকটিভ মনে হয়। বাট বাস্তবে এরকম ঘটনাতে এরকম জায়গায় বারবার ইনভেস্ট করা এবং প্রত্যেকবার চূড়ায় গেলে সেল করে দেওয়া, এটা প্র্যাকটিক্যালি পসিবল হয় খুব কম ক্ষেত্রে, ইম্পসিবল না। আমি অনেক সময় করতে পারি, অনেক অ্যানালিস্ট অনেক সময় করতে পারে, বাট সেই অনেকটা 50% চাইতে কম, পার্সেন্টেজে নিয়ে আসলে
50% এর বেশি সময় এরকম জায়গায় সেল করতে গিয়ে বড় প্রফিটগুলো মিস হয়ে যায়। আবার এরকম জায়গায় সেল করে দিতে দেওয়ার পরে ওই স্টকটা যে নিচে নামে না বা এখানে আসে না তা কিন্তু না, সেটাও হয়। আমরা অনেক সময় সেটা সেল করে দেই, করে দিয়ে আমাদের লসটা কম থাকে। বাট স্টকটা যদি আপ ট্রেন্ডের স্টক হয়, ভালো রেজাল্টের স্টক হয়, তাহলে স্টক এই লেভেলের নিচে কিন্তু কোনোভাবেই নামবে না। আপনি এইখানে সেল দিলেন ঠিকই, এখানে সেল দিলেন ঠিকই, কিন্তু এখানে বাই করতে পারবেন তার কি গ্যারান্টি আছে? যদি সেটা না থাকে আপনাকে পরবর্তীতে আবার এই লেভেলের উপরে গিয়ে বাই করতে হবে। তাহলে আলটিমেটলি আপনি বাই সেল করে হাউসকেই শুধুমাত্র কমিশন দিলেন, আপনার কিন্তু কোনো লাভ হলো না। মাঝখান থেকে এই সময়টা আপনি টেনশন করলেন, বাট আপনি এইখানে কিনেছেন এই জায়গাটা টার্গেট করে। সো আপনি এইখান থেকে এই জায়গায় পর্যন্ত যাওয়া পর্যন্ত চুপচাপ রিল্যাক্স মোডে টেনশন বাদ দিয়ে নিজের ব্যক্তিগত কাজগুলো করেন। প্রতিটা স্টক স্বাভাবিক স্টকের কথা বলতেছি, জেড ক্যাটাগরিতে আছে, ইপিএস নেগেটিভ দিছে, কিছু এক্সেপশন আছে, ওগুলো বাদ দিয়ে নেন। বাট স্বাভাবিকভাবে স্বাভাবিক ধরনের ইপিএস দিচ্ছে, পি রেশিও 5 না 15, 20, 22 এরকমও যদি হয়, প্রতিটা স্টক আপনি যদি ফেয়ার লেভেলে চার্ট দেখে কিনে থাকেন, আপনার টার্গেট সে মিট করবে। বাট এই টার্গেটের মাঝখানে এইভাবে হয়ে সে যাবে, আপনি প্রতিবার পোর্টফোলিও খালি করতে পারবেন না, এইটা প্র্যাকটিক্যালি পসিবল না। সো আপনার কাজ হবে একবার ফেয়ার লেভেলে ইনভেস্ট করা। যদি আপনি সেটা করে থেকে থাকেন তাহলে চুপচাপ আগামী বছরের জন্য অপেক্ষা করেন, এই হচ্ছে পরামর্শ। আর যদি আগে আপনি ইনভেস্ট করে না থেকে থাকেন, নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান, সেম জোনটাকে আপনি আবার অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারেন। এই লেভেলটাতে আসলে আপনি আপনার পছন্দের স্টকগুলোকে দেখতে পারেন, যে স্টকগুলো আপনি কিনতে চেয়েছিলেন কিন্তু কিনতে পারেন নাই, সেই স্টকগুলো নতুন করে আপনি বাই করার সুযোগ পান কিনা, এই হচ্ছে কথা। আর ট্রেডিং যারা করেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনি আগে হয় কিনছেন বা কিনেন নাই বাদই দিলাম, এই সমস্ত জায়গায় কোথাও, এই পুরা টুকুর কোথাও আপনার বাই করার প্রয়োজন নাই। এখান থেকে উঠতে দেন, এই রিভার্সালে আপনি বাই করবেন, এই রিভার্সালে আপনি বাই করবেন। নিয়ম আছে, আপনি দেখবেন কত পার্সেন্ট রিট্রেস করছে, পজিটিভ ক্যান্ডেল হচ্ছে কিনা, অর্ডার ব্লক ধরতেছে কিনা, সবকিছু দেখবেন, ঠিক আছে। বাট এই পজিটিভনেসটা আগে আসতে দেন, এই পজিটিভনেসটা আসবে, তারপরে এইখানে আপনি ইনভেস্ট করলে আপনি মুভমেন্ট ধরতে পারবেন। কারণ এরপর আবার কারেকশন হবে, কারেকশন হয়তো বা মার্কেট যখন ভালো হবে তখন ছোট কারেকশন হবে, বাট কারেকশন কিন্তু হবেই। সো প্রতিটা কারেকশনে পোর্টফোলিও খালি করার কোনো সুযোগ আমাদের নাই। এনিওয়ে, আজকের ভিডিওটা অনেক বেশি ডিসক্রিপটিভ ছিল, ইনফরমেশন দিতে পেরেছি কিনা আপনারাই জানেন। বাট আজকের ভিডিওতে অনেক কোনো স্টক নিয়ে পরামর্শ বা কোনো কিছু দিতে পারি নাই, কারণ এই মুহূর্তে স্টক নিয়ে পরামর্শ দেওয়ার মতো বিশেষ কিছু আমি বাজারে দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম, বাজার এইখান থেকে এখন 4400-4500 পয়েন্টে চলে যাওয়ার মতো ভলিউম তৈরি করতেছে এবং ডিপ কারেকশন হচ্ছে, তাহলে বলতাম পোর্টফোলিও খালি করে দিতে পারেন। 5170 পয়েন্ট ট্রিগার পয়েন্ট বলেই রাখছি। বাট 5170 পয়েন্টের নিচে আসার পর দুর্বল স্টক হাই প্রাইসে কিনা থাকলে আপনার স্টপ লস দেওয়া উচিত। ভালো স্টক এই সমস্ত লেভেলেই ইনভেস্ট করা থাকলে আপনি অপেক্ষা করতে পারেন, প্রাইস আরো কমবে। আমি বলতেছি আজকের প্রাইস থেকে প্রাইস আরো কমবে, কিন্তু সময় দিলে মাসখানেকের ব্যবধানে গত 3-4 দিন আগে যে প্রাইসটা ছিল তার থেকে বাড়বে। সো এই টাইমটাকে আপনাকে ওয়েট করতে হবে। দেখো তো আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী সপ্তাহে রবিবারে, সোমবারে, মঙ্গলবারে প্রত্যেকদিন ভিডিও আসবে, এই চিন্তা করে কোনো লাভ নাই। ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওগুলো হবে শিক্ষামূলক ভিডিও। কোনো নতুন কনসেপ্ট, যেমন হেড এন্ড শোল্ডার শেখানো হয়েছে, এরকম কোনো স্মার্ট মানির কোনো কনসেপ্ট নিয়ে যদি ভিডিও বানানোর ইচ্ছা হয়, এই জিনিসগুলো আমি নিয়ে আসবো আস্তে আস্তে। বাট ইন্ডেক্সের অ্যানালিসিস নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে কোনো ভিডিও আসবে না, এমনকি আগামী সপ্তাহেও না আসতে পারে। কারণ যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ফুলফিল হয়ে মার্কেট ঘুরে না দাঁড়াচ্ছে, ইন্ডেক্স নিয়ে বলার তো আমার আসলে কিছু নাই। সত্যি যদি কিছু বলার না থাকে, আমি আপনাকে জোরপূর্বক আপনি জিজ্ঞেস করলে আমি কি বা বলবো। সো এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, রিল্যাক্স থাকেন, নিজের ব্যক্তিগত কাজে উন্নয়ন করার জন্য চেষ্টা করতে থাকেন। সবসময় মার্কেট নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। মার্কেট অ্যাকুমুলেশন ফেজে সময় নেয়, মার্কেট সময় নিচ্ছে এবং নিবে, টেনশন করেন না। বাট নতুন করে শর্ট টার্ম ট্রেডিং এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থেকে যদি শর্ট টার্ম ট্রেডার হন, ক্যাশ হাতে রাখেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।